দর্শক চ্যানেলের উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন প্রবাসের কথায় আপনাদের স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা এলফিস। আজকে আমার সাথে বিশেষ করে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন তিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং কিবোর্ডিস্ট, যার নামটা আমি এখন বলবো না, যার হাত ধরে আসলে আধুনিক বাংলা ব্যান্ডের বিশাল, আমি বলবো যে তিনি একজন পথিকৃৎ, এবং তাকে আমি আসলে খুব ছোট্টভাবে পরিচয় করিয়ে দিতে চাই না, তার নাম বলে আপনারা সবাই চিনবেন। আমি চলে যাচ্ছি আমার অতিথির কাছে। নকিব খান, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে পেতে আরো আমি অনেক 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 বেশি খুশি। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আসলে যখন শুনেছি যে আজকে আমার গেস্ট আপনি, আমি বললাম যে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, কারণ আপনার মতো একজন লিজেন্ডের সাথে বসা এটা আমার মানে ভাগ্যের ব্যাপার। না লিজেন্ড না, এটা একটু বেশি বলে না ভাইয়া, আপনার আমি চলে যাই একটু পুরনো দিকে। সেটা হচ্ছে আপনার তো মানে এই যে সঙ্গীত শুরুতে সেই 1972 সাল থেকে বর্তমানে আসবো পরে, একটু পিছনে চলে যায়, কিভাবে শুরুটা হয়েছিল আপনার? সঙ্গীতের শুরু বলতে অ্যাকচুয়ালি আমি তো একেবারে কেজি 1-2 থেকে গান গাইতে গাইতে গায়ন বলতে পারেন। 72-তে আমাদের প্রথম স্টেজ শো হয়। এটা আমার বড় ভাইয়ের একটা ব্যান্ড ছিল বালার্ক নামে। ওখানে আমরা 3 ভাই, আমরা বড় ভাই, আমি, আমার ছোট ভাই পিলু, সে আমার সাথে এখন বাজায়। তো আমরা 3 ভাই এই ব্যান্ডে বাজাতাম, এবং 1972-তে আমরা প্রথম কনসার্ট করি কক্সেস বাজারে। তো স্বাধীনতার পর তো ওটা তখন আমরা অনেক ছোট, আমি ক্লাস 7 কি 6-এ পড়ি, আমার ছোট ভাই ক্লাস 4-এ পড়ে, আমার বড় ভাই আমার থেকে অনেক বড়। সো ওটা একটা মেমোরেবল কনসার্ট, ওই সময় ওই বয়সে। তো ওটাই শুরু মানে কনসার্ট দিয়ে। তারপরে বালার্ক তো ভেঙে যায়, আমার বড় ভাই তখন চাকরিতে ঢুকে যায় 73-তে। তখন 73-তে চট্টগ্রামে আরেকটা দল ছিল সুরেলা নামে। সুরেলা, তো ওরা কখনো মৌলিক গান করতো না, ওরা ফোক সং কিংবা অন্যদের গান করতো, আজম খান ফেরদৌস ভাইদের গান করতো, ফোক সং করতো বা কাভার সং করতো। তো বালার যখন ভেঙে যায় 73 শেষের দিকে, তখন আমাকে ওরা অফার দেয় যে জয়েন করার জন্য। তখন আমি জয়েন করলাম সুরেলাতে। সুরেলা তখন নামটা চেঞ্জ হয়, সোলস হয়। আচ্ছা, তার মানে আমি কিন্তু আজকে জানলাম যে সোলস এর মানে আগে নাম ছিল সুরেলা। আচ্ছা, তো সোলস হয় বিকজ সোলস হওয়ার কারণটা হচ্ছে এটা নামটা নতুন করে চেঞ্জ করা হয়। এবং আমি জয়েন করার পর যেটা ফার্স্ট যে কাজটা আমি চ্যালেঞ্জটা ফেস করি এবং চ্যালেঞ্জটা নিতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার মৌলিক গান। হ্যাঁ, মন শুধু মন চেয়েছে কি তখনকার তৈরি। এবং সোলসের জন্য গান তৈরি করতে গিয়ে আমার শুরু করা হওয়া আসলে। তো তখন থেকে চেষ্টা করলাম যে নিজেদের গান হতে হবে, নিজেদের গান যদি না হয় তাহলে কখনো এস্টাবলিশড হবে না একটা ব্যান্ড, মানে আইডেন্টিফিকেশনের যে একটা ব্যাপার। হ্যাঁ, যে এটার সো তখন থেকে নজর দিলাম যে নতুন গান তৈরি করার। তো তখনকার যে গানগুলো অলমোস্ট 50 বছর হয়ে গেছে, বাট এখন শুনছে মানুষ, এটা খুব অবাক লাগে। শুনছে মানে কি, মানে দেখেন প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই গানগুলো বলে না যে পুরানো, আপনাদের যে তৈরি করা যে গানগুলো এখনো কিন্তু নতুনের মতো, এটা পুরনো হয়নি কিন্তু। তো ওই 74 আমি জয়েন করি, তারপর আস্তে আস্তে সোলসের গান করার সময় অনেক কনসার্ট করা শুরু করলাম। তবে ইন্টারেস্টিংলি আমাদেরকে কেউ চিনতো না, কারণ আমরা চট্টগ্রামে থাকতাম, সোলসকে কেউ চিনতো না। 1976-এ ঢাকায় একটা অল বাংলাদেশ পপ মিউজিক কম্পিটিশন হয়। আচ্ছা, সো ববিভিন্ন ব্যান্ড জয়েন করে, এবং ঢাকায় ধরেন আজম খান আছে, ফেরদৌস ওয়াহিদ, পিলু, তখন স্টার সো সবাইকে ডিঙিয়ে সোলস তখন চ্যাম্পিয়ন হয়ে যায় ওই প্রতিযোগিতায়। তখনই মানুষের নজরে পড়ে চট্টগ্রামের পিচি পিচি পোলাপানের, সো এটা একটা তখন আমাদের টার্নিং পয়েন্ট বলতে হবে। তখন ঢাকায় সবাই আস্তে আস্তে নাম জানলো সোলসে। তো সোলসে সে মৌলিক গানগুলো আস্তে আস্তে ইয়ে হলো। তারপর শিল্পকলা একাডেমিতে আমাদের শো কনসার্ট করা হলো, ওরা নিজেরাই করেছে। তারপর বাংলাদেশ টেলিভিশনের শো করলাম। এইভাবে আস্তে আস্তে সোলস ঢাকায় জায়গা তৈরি করে ফেললো। হ্যাঁ, নিজের যে এইভাবে আসলে শুরুটা। কত সালে আসলে আপনি সোলস থেকে বেরিয়ে গিয়েছিলেন? 85 ফার্স্ট অ্যালবামটা যখন হয় সুপার সোলস, ওটার পরেই আমি ওটা বেরিয়েছে 81-এ, আমি বের হয়েছে 83-তে। 83-তে সোলস থেকে বেরিয়েছি। আমি 74-তে 80-তে 10 বছর আমি ছিলাম সোলসে। রেনেসে তৈরি করেছিলেন কত সালে? যখন আমি আমার একটা সেটব্যাক হয়েছিল, যখন আমার আব্বা মারা যান 82-তে, তখন 83-তে আমি তখন আমার বড় ভাই থাকতেন ঢাকায়। সো উনি আসলে বাবার কাজটা করেছেন, আমাদেরকে দুই ভাইকে ঢাকায় নিয়ে আসলেন। তখন আসলে চিটংয়ে থাকতো সোলস, আমাদের সাথে প্র্যাকটিস করা ডিফিকাল্ট হচ্ছিল, ওদের সাথে আর অনেক দূরে। সো সোলসের সাথে আর থাকা হলো না। এখন কি করবো, রক্তে মিউজিক আছে, ছাড়তেও পারি না। ঢাকায় অনেক বন্ধু বান্ধব, হ্যাপি অ্যাকাউন্ট, এরা ওদের বাসায় আড্ডা দিতাম, আমরা অনেক মিউজিক করতাম। লাকি ভাই ছিল, আরো অনেক উইন্ডো সার্টিফ কেয়ার কিছু মিউজিশিয়ান ছিল, ফজলি ভাই, মোটো, মামুন, এদের সাথে আমরা অলওয়েজ প্র্যাকটিস করতাম, মানে জাস্ট প্র্যাকটিস, কিচ্ছু না, ব্যান্ড করার কথা চিন্তা করিনি। তো করতে করতে একদিন হয়তো আমাদের একজন ফসল সিদ্দিকী ববি ভাই, উনি বিদেশে ছিলেন, উনি আসলেন
তো উনি অ্যাবনর্মাল 3+2 নামে একটা ব্যান্ডে ছিলেন, তো উনি ওটা ছেড়ে দিয়ে আসেন। আর মোটু এবং মামুন এই দুজন উইন্ডি সেরেফ কেয়ারে ছিল। সো এই দুজন, আমার 2 ভাই, আমি আর পিলু, আমরা 5 জন মিলে রেনেসা ফর্ম করলাম 1985-এ। তারপরে 85-এ যখন আমরা রেনেসা তৈরি হলো, তো রেনেসার জন্য তখন নতুন গান তৈরি করতে হয়েছিল। শুরু হলো আর কি। আপনাদের হাত ধরে তো শুধু মানে আমি বলবো যে গান না, এক একটা গান তো আসলে মানে যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবী থাকবে, ততদিন গানগুলো বেঁচে থাকবে। আপনাদের হাত ধরে তো প্রচুর আর্টিস্ট যারা আপনাদের হাত ধরে তৈরি হয়েছে, এরকম মানে কেমন লাগে যে নিজেদের তৈরি করা মানুষকে যখন দেখেন যে তারা ভালো কাজ করছে? খুবই ভালো লাগে, কারণ এটা তো একটা বিশাল স্যাটিসফ্যাকশন। কারণ আপনি যখন একটা ক্রিয়েশন, নতুন ক্রিয়েশন হবে, সেটা যখন মানুষের হৃদয়ে পৌঁছাবে এবং সেটা মানুষ গ্রহণ করবে, এটা অনেক বড় প্রাপ্তি। এবং আমি বলবো যে আমার যে মানে 50 বছর হয়ে গেছে মিউজিক ক্যারিয়ারে সুরকার হিসাবে, এটা মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, এটার মতো বড় প্রাপ্তি কিছু নেই। অনেক বড় প্রাপ্তি, এই কোনো পুরস্কার দিয়ে এগুলো হবে না, এটা সবচেয়ে বড় পুরস্কার। এমন কোন স্মৃতি আছে যে আপনি তো মানে বিশ্বের বিভিন্ন দেশে পারফর্ম করেছেন, এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লেই মানে বলেন যে আমি নস্টালজিক হয়ে গেছি বা আমার গুজবাম এসে গেছে, এরকম কোন স্মৃতি আছে কি? হ্যাঁ, অনেক স্মৃতি আছে। আমি একটা এক্সাম্পল, আমি একটা স্মৃতির কথা বলি। আমি এটা 1984 বোধহয় আমরা শো করতে আসি, আমি কুমার বিশ্বজিৎ আর কয়েকজন আমরা শো করতে আসি আমেরিকাতে। তারপরে ওখান থেকে যাই লন্ডনে। তো ওখানে লন্ডনে আমাদের কিছু বাঙালি ভাই আছে, ওনারা একটা তখন ক্যাসেট ছিল, ক্যাসেটের দোকান, ওনার আমাদের ইনভাইট করেছে দোকানে যাওয়ার জন্য, গেলাম আমরা। সো উনি তখন আমাদের বলল যে কলকাতা থেকে শ্রাবন্তী মজুমদার একটা রেকর্ড বের করেছে 2টো গানের, এবং সেটা বাংলাদেশের গান। তো বললো আপনাদের একটু শোনাই। আচ্ছা, তারপর আমাদের আচ্ছা শোনান তো, কার গান? মন শুধু মন ছুঁয়েছে এবং ভুলে গেছে তুমি, এই 2টা সোলসের গান ছিল, এই 2টো গান শোনাচ্ছে। তখন বিশ্বজিৎ ওনাকে বললো, ওরে এই গানটি শোনাচ্ছেন, এটা কার গান জানেন? বলছে হ্যাঁ, শ্রাবন্তী মজুমদারের গান। ওই মধ্যে গেয়েছেন, ওদের এটা কে শুরু করেছে জানে? বলছে না। তখন এই যে আপনার সামনে দাঁড়িয়েছে, তখন উনি আমাকে চিনলো, চেনার পর এখন নকিব খান নাম লেখা ছিল। তখন এই যে ওনার পুরোটা ফিলিংসটা চেঞ্জ হয়ে গেল, যে আমাদেরকে জড়াই ধরলো, খুবই অন্যরকম একটা তো এইগুলো অনেক মজার মজার স্মৃতি আছে যেগুলো আসলে এবং টাচিও। হ্যাঁ, মানে হয় না যে আমার একটা জিনিস এটা হয়তো বা মানে এই যে আপনি নতুন করে আবার প্রকাশ হলো যে আপনার গান অন্য দেশের একজন গেয়েছে এবং সেটা কিন্তু বেশ মানে পরিচিতি পেয়েছে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আর একটা বিষয়, আপনি তো চিটাগং বিলং করেন, আমি শুনেছি যে এইবারে আপনি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আপনি প্রোগ্রামে এসেছেন, যদি এই প্রোগ্রাম সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, চিটাগং ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ইউএসএ, আমাদের একটা সংগঠন আছে, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা সংগঠন আছে এবং সবাই মিলে একটা সেন্ট্রাল কমিটি আছে। সো ওনারা অ্যাকচুয়ালি এবছর যেটা প্রত্যেক বছর করেন, এবছর যেটা অ্যালুমনাই প্রোগ্রাম করেছে ওটা হচ্ছে বস্টনে একটা সেমিনার হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, পরের দিন এমআইটিতে একটা প্রোগ্রাম হয়েছে। তো আমরা পরের দিন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সো যেহেতু আমি নিজেও চিটাগং ইউনিভার্সিটি অ্যালুমনাই, সো আমাকে ওরা স্পেশালি ইনভাইট করেছে যে আপনার নিজের ইউনিভার্সিটি আপনি আসেন। সো খুব ভালো লাগলো যে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো 40-50 বছর পর। সো খুব ভালো লাগলো এবং খুবই এনজয় করেছি, আমি নিজেও খুব এনজয় করেছি। কতদিন থাকার প্ল্যান আছে? না, বেশি দিন না, আমি তো নেক্সট উইকে চলে যাব। আপনি তো ইউনিলিভারেও ছিলেন না? ইউনিলিভারে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এখন বর্তমানেও আছি, বাট তার আগে আমি নেসলেতে ছিলেন। এই যে দুইটা ব্যালেন্স করা, কারণ একটা গান একটা মানে কোনো কিছু তৈরি করার জন্য তো প্রচুর সময় দিতে হয়েছে, দুইটা ব্যালেন্স করেছেন কিভাবে? কারণ দুইটা দায়িত্বই তো অনেক বড় দায়িত্ব। রাইট, অ্যাকচুয়ালি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাকে সবাই চিনে মিউজিশিয়ান হিসেবে, বাট আমার মিউজিকটা আমার ক্যারিয়ার মাত্র 20%, 80% হচ্ছে আমার কর্পোরেট লাইফ। আমি চাকরি করেছি, একেবারে শুরু থেকেই চাকরি করেছি, বিভিন্ন মাল্টিন্যাশনাল এমএনসিতে চাকরি করেছি, এবং লাস্ট যেটা আমি এখান থেকে রিটায়ার করলাম এটা নেসলেতে আমি প্রায় 26 বছর ছিলাম। সো আই ওয়াজ কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর। তো ওখান থেকে যখন আমি চিন্তা করি আমি কিভাবে মিউজিক করেছি, এটা খুবই চ্যালেঞ্জিং। ওই জন্য আমার প্রশ্নটা যে এত বড় একটা দায়িত্ব ছিলেন আপনি। সেটাই তো, এটা আসলে খুব সোজা কাজ না, খুবই কষ্ট হয়েছে আমার। বাট একটা জিনিস কি, মানুষের ইচ্ছে থাকলে বা চেষ্টা থাকলে কিন্তু সম্ভব। তো আমাকে এই প্রশ্নটা সবাই করে, আপনি কিভাবে ম্যানেজ করছেন দুটো প্রফেশন একসাথে। তা আমি বললাম 3টা জিনিস দরকার। নাম্বার 1 হচ্ছে আপনাকে ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে, আপনাকে হ্যাভ টু ভেরি ডিসিপ্লিন প্রত্যেকটা কাজে, এবং একটা সময় ডিসিপ্লিন ওয়েতে থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার প্যাশন থাকতে হবে, আপনার প্যাশন না থাকলে হবে না। আমি গান পাগল, আমি একজন গান পাগল হতে হবে। আবার যখন কাজ করি তখন 100% আমি ওখানে কাজই করি, আমি কোনো মিউজিক আমার মাথায় থাকে না। আর যখন মিউজিক করি তখন অফিসে কোনো কিছু আমার মাথায় থাকে না। সো এই যে 100% দেওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট। কাজে ওই প্যাশনটা
কাজটাকে এনজয় করতে হবে এবং ওই প্যাশনটা থাকতে হবে। এই যে কর্পোরেট হাউসের যে দায়িত্বে আপনি ছিলেন সেখানে তো প্রচুর প্রেসার নিয়ে আপনাকে কাজ করতে হয়েছে, তো এই প্রেসারের পরে যখন গান লিখতে বসতেন, তা আমরা তো নর্মালি দেখা যায় দিনের একটা অংশে কাজ করার পরেই সবাই আসলে টায়ার্ড হয়ে যায়, বেড টানে যে না যেতে হবে বেডে। এই যে ব্যালেন্স করে এবং এই যে এত সুন্দর সুন্দর ক্রিয়েশন, এটা কিভাবে মানে এটা ওই যে বললাম তিনটা, আর থার্ড যেটা হচ্ছে ওটা টাইম ম্যানেজমেন্ট। আপনাকে টাইমটাকে একেবারে ভাগ করে নিতে হবে, আমি এই টাইমে এটা করবো, এই টাইমে এটা করবো, এবং সেটা রিলিজিয়াসলি মেনটেন করতে হবে। সো তিনটা জিনিস, একটা হচ্ছে প্যাশন, নাম্বার 2 হচ্ছে আপনার ডিসিপ্লিন লাইফ, আর থার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই তিনটা যদি আপনি পারেন সম্ভব। হ্যাঁ, এটা বলাটা যত সহজ, এটা খুব কঠিন। যখন আমি অফিস থেকে এসে গান নিয়ে বসি মনে হচ্ছে যে আমার মাথা বন্ধু কি বিশাল একটা বোঝা, সেজন্যই আসলে আমার প্রশ্নটা করা। আস্তে আস্তে সময় নিয়ে বসি, বাট তখন আমার মাথা থেকে সব স্ট্রেস আমি মুছে ফেলি, কিছুই থাকে না। তো ওভাবে করে আজকে করতে হয়। আমরা নকিব খানের কাছ থেকে মানে সামনে কি আর নতুন কিছু পেতে পারি, এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? আমাদের ইনফ্যাক্ট রেনেসার এবছর 40 বছর পূর্তি হচ্ছে। সো আমরা একটা নতুন অ্যালবামে কাজ করছি, অলরেডি কাজে স্টুডিওতে কাজ করছি, দেখা যাক কিছু নতুন গান আসবে আশা করি। আমরাও সেই প্রত্যাশা রাখছি যে আমরা নতুন নতুন আরও কিছু পাবো। আর নতুনদের নিয়ে যদি ভাইয়া কিছু বলেন, কারণ এখন যে গানগুলো হচ্ছে আপনাদের গানগুলো তো আমি বললামই যেটা আসলে চলতে থাকবে, এটা কখনো পুরনো হবে না। নতুন যে গানগুলো হচ্ছে বা নতুন যে শিল্পীরা আসছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু কেউ শিখে আসে না, কিন্তু ফিউশন বলি বা এই যে ডিজিটাল যে মানে আমি ঠিক শব্দগুলো হয়তো বলতেও পারছি না, আপনি যদি একটু বলতেন যে কিভাবে আসলে এটা মানে মিউজিককে ধরে রাখার জন্য আসলে কি করা উচিত? রাইট, আসলে আমি এখানে একটু ক্রিটিক্যালি আমি বলবো জিনিসটা, কারণ মিউজিকটা কোনো শর্টকাট বলে কিছু নেই, এটাকে আপনাকে সময় দিতে হবে এবং অনেক সাধনার ব্যাপার। একটা জিনিস কি, আমাদের টেকনোলজি এখন আসছে, টেকনোলজিকে গ্রহণ করতে হবে, এটাকে আমি বাদ দিতে পারবো না। অবশ্যই না। আমি সবসময় বলে থাকি নতুন প্রজন্ম যারা আছে, তোমরা টেকনোলজিকে ইউজ করো অ্যাজ এ টুল, মিসইউজ করো না। মিসইউজ মানে কি, আমি টেকনোলজি যেন আমি দাস হয়ে না যাই। এখন হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আমি একটা বলে দিলে এটা করে দিচ্ছে সুন্দর করে, এটা কিন্তু ক্রিয়েটিভিটি না। এটা আপনি অ্যাজ এ টুল আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে ক্রিয়েটিভিটিটা নিজের ভিতর থেকে আসতে হবে, নিজের ক্রিয়েশনটা আসতে হবে। সেটা না আসলে কিন্তু আপনি যতই টুল আপনি ইউজ করি না তাকে দিয়ে করেন কোনো লাভ নেই। তারপর আমাকে মনোটোনাস হয়ে যাবে, প্রত্যেকটা গান এখনো শুনলে আপনি মনে হয় একই গান শুনছেন। হ্যাঁ, সো এগুলো হয় কি, মানে টেকনোলজিকে মিসইউজ করছে ওরা, কারণ টেকনোলজিকে আবার টুল হিসেবে ব্যবহার করতে হবে, আপনার ক্রিয়েশনটাকেই কিন্তু আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, সেটাই আমাদের নতুন জেনারেশন কাছে আমার এটাই অ্যাডভাইস। আরেকটা হচ্ছে যে যেটা বললাম, শর্টকাট বলে কিছু নাই গান মিউজিকে, আপনাকে অনেক সাধনা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, কারণ স্টার হওয়া খুব সোজা। সবাই আসলে স্টারের পিছনেই ঘুরছে, স্টার হওয়া খুবই সোজা, কিন্তু সত্যিকার অর্থে শিল্পী হওয়া অনেক কঠিন ব্যাপার, লাস্টিং করা অনেক কঠিন ব্যাপার, তাই না? আজকে দেখেন এই আমি গানগুলির কথা বললাম, 50 বছর আগের গান মানুষ এখনো শুনছে, বিকজ ওই গানের মধ্যে একটা ডেপথ আছে, একটা কথা লিরিক্যাল ভ্যালুস আছে, মেলোডি আছে, সুরের মধ্যে, এই জিনিসগুলো দরকার। আমি সবসময় বলে থাকি যে বাংলা গানের দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। এই দুটো ছাড়া বাংলা গান টিকে থাকাটা আমার মতে অসম্ভব। তো সেই জন্য আসলে আমরা অনেক কাজ পাচ্ছি না, কারণ আমাদের এই জেনারেশনটা কিন্তু অনেক ট্যালেন্টেড, যে ছেলেপেলেগুলো আছে খুবই ট্যালেন্টেড, এবং তাদের আসলে জানি না তাদের। তাহলে কি আমি কি বলবো যে এই প্রশ্নটা আমার যে গাইডেন্স অভাব, যে তাদের আসলে প্রপার ওয়েতে কেউ ইউজ করছে না বা তাদের সেই গাইডেন্সে। আমরা বলি অনেক কথা, কিন্তু ওরা একটা শুনছে কিনা আমি জানি না। বারবার আমি এই কথাটাই বলি যে টেকনোলজিকে ইউজ করো, মিসইউজ করো, হ্যাঁ, এজ এ টুল তুমি ব্যবহার করো, কারণ এটা নিজস্ব ক্রিয়েটিভিটি, এটাকে প্রকাশ স্যাটিসফ্যাকশনও তো একটা ব্যাপার আছে, যে আমার নিজের তৈরি একটা জিনিস। আরেকটা হচ্ছে গান শুনতে হবে অনেক। এখন ছেলেমেয়েরা গান শুনে কিনা আমি জানি না, এখন তো স্কোপ অনেক বেশি, আমাদের সাথে কিছুই ছিল না, এখন তো আমার এখন তো চলতে ফিরতে সব জায়গায় আমি চাইলে আমার হাতের মুঠোয় সবকিছু। হ্যাঁ, এবং সব ধরনের গান শুনতে হবে, প্লাস লিরিক্যাল যে একটা ভ্যালুস আছে, বাংলার কথার যে কত ডেপথ, এটাকে একটু প্রাধান্য বুঝে তারপরে আসলে গানগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এই যে এআই এর মাধ্যমে অনেকেই শিল্পী হয়ে যাচ্ছে, তাদের হয়তো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু অনেক বড় বড় রিয়েলিটি শোতে দেখেছি যে যারা আসলে যাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের না, হঠাৎ করে তারা আসছে, তারা কিভাবে আসলে রিয়েলিটি শোগুলোতে অনেক বড় বড় পজিশনে চলে আসতে পারে? মানুষের তো বেসিক ট্যালেন্ট থাকে, যে যারা নতুন শিল্পী আসে তাদের অনেক ট্যালেন্টেড, ওই ট্যালেন্টটাকে কিন্তু কাজে লাগাতে হবে, ওটা মিসইউজ করছে, টেকনোলজিকে ভুলভাবে ব্যবহার করে। সো এটা না হয়, এটা একটা জিনিস। একটা হচ্ছে ওই যে স্টারিজম,
আমার নিজেকে আগে তৈরি করতে হবে, নিজেকে সাধনা করে একটা পর্যায়ে নিতে হবে, তারপরে স্টার অটোমেটিক হয়ে যাবে। আর রিমিক্সের ক্ষেত্রে যদি বলি যে আপনাদের ধরেন পুরানো যে গানগুলো পারমিশন ছাড়া যে আপনারা রিমিক্স করে, এটা আসলে এটা ঠিক না, বিকজ এটা প্রত্যেকটা গানের কিন্তু একজন মা বাবা আছে সোজা হিসাব, তো ওদের কথাটা আনতে হবে, এবং সেটা না করে যদি আমি নিজেই কিছু এটাকে চেঞ্জ করতে বা স্বীকার না করি এরকম লেখা গান অঙ্কে শুরু করে, এটা কিন্তু হচ্ছে নতুনদের মধ্যে আসলে হচ্ছে যে এটা অবশ্য আমরা বলি সবসময় যে তোমরা অ্যাট লিস্ট নামটা বলো, কে লিখেছে গানটা, কে শুরু করেছে, তাহলে পারমিশন ধরেন আপনাদের একটা মৌলিক একটা গান এখন যদি কেউ রিমিক করে সেক্ষেত্রে কি আপনাদের পারমিশন নেওয়া উচিত না? যদি কেউ পারমিশন না নেয় সেক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন? এখনো নিই নেই, বিকজ এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, বিকজ এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আইন আছে, এবং আইনটা অনেক কঠিন আইন, এবং সেখানে কপিরাইটের ব্যাপার আছে। সো এগুলো যদি ঠিকমতো ইউজ না করে তাহলে কিন্তু আইনের আশ্রয় নেওয়া যায়, কিন্তু এখনো হয়তো সেভাবে গড়ে ওঠেনি, বাট এটা কিন্তু একসময় আসবে, কারণ এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা বিশাল একটা ইস্যু অবশ্যই। হ্যাঁ, এবং আমি যতদূর জানি যে আপনার কোনো গান পরবর্তীতে যদি কেউ রিমিক করে এবং সেখান থেকে যেই রেভিনিউ আসবে, অবশ্যই তারা সেই একটা অংশ পাবে। অবশ্যই এটা তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটা কাদের, এটা গীতির এমন শুরু করে, সো এই দুইটাই কিন্তু ওর গানের মালিক আসলে, আর যারা গান গাচ্ছে ওরা কিন্তু রিলেটেড রাইটস, এই ডিরেক্ট হচ্ছে গীতিকার সুরকার, সো এইটা যদি না পায় তাহলে তো এটা অনেক খারাপ। সো এই জিনিসটা আইনগতভাবে অনেক কিছু আছে, কিন্তু আমাদের দেশে যেটা হয় আইনটার প্রয়োগটা নাই। আইন আছে, আপনারা তো আসলে মানে যদি বলি যে হাতে গোনা পাঁচজনের ভিতরে আপনারা একজন, আপনারা কি কখনো এইভাবে চিন্তা করেছেন যে আমাদের যে রাইটস আছে সেটা নিয়ে আসলে আমাদের বোল্ডলি কথা বলা উচিত? বা আমরা বলি, অনেক ফোরাম করি, অনেক সেমিনার করছি, অনেক কিছু করি, কিন্তু আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন হয়নি। কপিরাইট আইনটা হয়েছে, আইনের প্রয়োগটা এখনো হয়নি ঠিকমতো, অনেকগুলো ইস্যুস আছে, কারণ আইনটা প্রয়োগ করতে হলে কতগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা এখনো সেটার মাধ্যমে যেতে হবে, হ্যাঁ সেটা এখনো তৈরি হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে, এবং নতুন প্রজন্মে যারা মিউজিকে আসতে চায় তাদের জন্য যদি কিছু বলতে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো চ্যানেল আইকে, যে আমাকে আমন্ত্রণ জানার জন্য প্রবাসে এসে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, এবং আপনাকেও ধন্যবাদ, সুন্দর করে উপস্থাপনা করছেন। আর দর্শক শ্রোতাদের কাছে যেটা বলতে চাই, আমার জন্য দোয়া করবেন, কারণ আমি মনে করি যে বাংলাদেশের যে নতুন প্রজন্ম আছে তারা অনেক ট্যালেন্টেড, এই ট্যালেন্টটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই ট্যালেন্টটাকে যদি আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশে কিন্তু ইন্টারন্যাশনালি সম্ভব, কারণ আমাদের বাংলা ভাষা কিন্তু অষ্টম বোধহয় পৃথিবীতে, অষ্টম ভাষা, কাজেই আমাদের সেই তুলনায় আমাদের গান কিন্তু খুব একটা পপুলার না ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা আমাদের দায়িত্ব বা নতুন প্রজন্মের দায়িত্ব, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করতে হলে অনেকগুলো ইস্যুস আছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমি মনে করি যে যারা নতুন প্রজন্ম আছে, আমি বারবার বলছি যে টেকনোলজিকে অলওয়েজ ওয়েলকাম করতে হবে, এবং টেকনোলজিকে ইউজ করতে হবে অ্যাজ এ টুল। সো টেকনোলজি যেন আমাদের দাস হয়ে না যায়। সো আমি বারবার বলি টেকনোলজিকে ইউজ করা ভালো, মিসইউজ করা খারাপ, সো মিসইউজ যেন না হয়। আরেকটা হচ্ছে সঙ্গীত, এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, অনেক সাধনার ব্যাপার, এটা শর্টকাট বলে কিছু নেই, এবং স্টার হওয়া অনেক সোজা, কিন্তু সত্যিকার হচ্ছে শিল্পী হওয়া অনেক কঠিন। সো এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি মনে করি চর্চা করতে হবে, অনেক বেশি চর্চা করতে হবে, অনেক বেশি গান শুনতে হবে, অনেক বেশি পড়তে হবে, গান লিখতে হলে অনেক বেশি পড়তে হবে, অনেকের কবিতা পড়তে হবে, গীতি কবিতা পড়তে হবে। সো এগুলো আমাদের আসলে যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য আমার অ্যাডভাইস, যে অনেক বেশি শুনতে হবে গান, অনেক বেশি পড়তে হবে, এবং যেটা বললাম টেকনোলজিকে ইউজ করতে হবে, মিসইউজ করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই সকল আয়োজন।